চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। এই যে কাপগুলো আমার দেখছো না, এগুলো হচ্ছে প্লাস্টিকের কাপ। তো শীতকালে বের করি, কারণ হচ্ছে কাঁচের কাপে চা নিয়ে বসলে না তাড়াতাড়ি কীরকম জানি ঠান্ডা হয়ে যায়। প্লাস্টিকের কাপ কিন্তু অনেকক্ষণ গরমটা ধরে রাখে। আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু একদমই অরিজিনাল ফুল। বাঙ্কুর বাবা গতকালই গিফট হিসাবে পেয়েছে, তো নিয়ে এসেছে। ভাবলাম যে অতটা ফুল রাখার মতন আমার কাছে কোনো ফুলদানি তো নেই, তো একটা ফুলের টব ছিল, সেটার মধ্যেই এগুলোকে সেট করে দিলাম। মাঝে মাঝে এরকম ফ্রেশ ফুল কিন্তু ঘরে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে, কিন্তু দাম এতটাই পড়ে যায়, মানে গিফটে পেলে ঠিক আছে, নিজেরা কিনতে একটু কিন্তু গায়ে লাগে, সেই জন্যই কেনা হয় না আর কি। তো আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। তো ঘুরতে যাওয়ার তো একটা প্ল্যান রয়েছে, কিন্তু দেখা যাক সেটা সাকসেসফুল হয় কিনা। সকাল তখন ওই ঠিক 7টা মতন বাজে, আর আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি গৌহাটির উদ্দেশ্যে। আসলে বাঙ্কুর একটা সেমিনার অ্যাটেন্ড করার রয়েছে গৌহাটি এইমসে। তো ওটা প্রথমে মানে 2-3 ঘন্টার কাজ তো রয়েছে, তো সেটা কমপ্লিট করার পরে আমাদের ইচ্ছা আছে 2-1টা জায়গা একটুখানি সেখানে ঘুরবো। আসলে শিলংয়ের ওই কনকনে চরম ঠান্ডার হাত থেকে কয়েকটা ঘন্টা যদি একটু রেহাই পাই, সেটাই আমাদের কাছে অনেকটা বিরাট ব্যাপার আর কি। তবে এই ঠান্ডার জন্য যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে ডিসেম্বরের মিডিলেও কিন্তু চেরি ব্লসম ফুল ফুটে আছে গাছগুলোতে। তো রাস্তা দিয়ে এগোতে এগোতেই বারবার তাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের। 2-1টাকে তো ক্যামেরাবন্দি করেছি, আবার কয়েকটাকে কিন্তু ক্যামেরাবন্দি করতেও পারিনি। অ্যাকচুয়ালি কি ক্যামেরাবন্দি করতে চাইছিও না, সবসময় ক্যামেরা হাতে নিয়ে বসে থাকতে ভালো লাগে না, একটুখানি নিজেদের মতন রিল্যাক্সলি ঘুরতে চাই আজকের দিনটা। বুঝতেই পারলে যে আমরা কিন্তু ফুল ফ্যামিলি বেরিয়েছি আজকে। মানে গাড়ির সামনের সিটে বাঙ্কুর বাবা তো গাড়ি চালাচ্ছে, পাশে বাঙ্কু রয়েছে, আর মাঝের সিটের একদমই মাঝখানে আমি রয়েছি, আর আমার চারপাশে সোনু, বোবো, ছোটকু, পিকু সবাই রয়েছে। আর বাঁ দিকটায় দেখো খেয়াল করে জানলা দিয়ে উমিয়াম লেক দেখা যাচ্ছে। কি অসম্ভব পরিমাণ জল আছে এখনো পর্যন্ত, মানে একদম রাস্তার লেভেলে জল একদম। যথেষ্ট স্পিডে আমাদের গাড়ি ছুটে চলেছে, মাঝে মাঝে দেখছি কি 120 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি দৌড়চ্ছে। আর আজকের ওয়েদারটা একটুখানি বলি, কনকনে ঠান্ডা তো অবশ্যই রয়েছে, আর থাকবে নাই বা কেন। এই যে এত সুন্দর পরিষ্কার নীল আকাশ, আকাশ যত পরিষ্কার সেই দিন কিন্তু তত বেশি ঠান্ডা। তবে আমি শিওর যে এই ঠান্ডাটা কিন্তু ওই নংপো অবধিই লাগবে, তারপর তো আস্তে আস্তে ওয়েদার গরম হতেই থাকবে। আর গৌহাটিতে এত ঠান্ডা তো পড়ে না। আচ্ছা, এই মুহূর্তে আমার আশেপাশে কারা বসে আছে সেটা দেখিয়ে দিই। বাঁ দিকে বসে আছে ছোটকু, পায়ের কাছে শুয়ে আছে হচ্ছে বোবো। আমাদের গাড়িটাকে না কয়েকদিন আগে একটুখানি ক্লিনিংয়ের জন্য গ্যারেজে পাঠানো হয়েছিল, তো তারা বোধহয় সিটটাকে একটু আগুপিছু করে দিয়েছে, ফলে বোবোর দেখছি আজকে জায়গা একটু কম হচ্ছে নিচটাতে। তো যাই হোক, ডান দিকটায় পিকু আর সোনু রয়েছে, একদম জড়িয়ে গড়িয়ে দুজনে মিলে বসে আছে। শীতকালের কিন্তু এটাই মজা, ওদেরকে কোলে নিয়ে বসে থাকলে বোধহয় সোয়েটার পরারও দরকার লাগে না, ওরা নিজেরাই এত আরামের যে কি বলবো। তো যাই হোক, ঘন্টাখানেকের জার্নি তো আমাদের কমপ্লিট। আমরা চলে এসেছি এখন নংপোর একটা ধাবাতে, কারণ এখন হচ্ছে টি ব্রেক। বাবাই গাড়ি থেকে নামলেই তো সোনু বাবাদের লাফালাফি শুরু হয়ে যায়। আর বাঙ্কুও নেমেছে, কারণ হচ্ছে জল খাবার খাবে বলে। বাড়ি থেকে খেয়ে এসেছে, তা সত্ত্বেও একটু জার্নিতে খিদে পেয়ে গেছে।
ধাবাতে আবার এই মুহূর্তে নাকি রুটি ফুরিয়ে গেছে, কিন্তু ভাত রয়েছে, তাই বাঙ্কু ভাত খেতে বসে গেছে। আর বাঙ্কুর বাবা গাড়িতে আমাদের জন্য নিয়ে এলো হচ্ছে শুধুমাত্র ঘুগনি, আর তার সাথে চাও ছিল। ডাল খাবে না কেন? ডাল খাইনি, ডালটা আমি চুমুক দিয়ে মারলাম, এক বাটি ডাল। চল যা ভিতরের দিকে যা, ভিতরে ঢুকে যা। আর ওই জলের বোতলটা কোথায় গেল? এখানে ছিল যে। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব তো মিটলো। এরপর আবার আমরা রওনা দিচ্ছি গৌহাটির দিকে, আর মাত্র তো 1 ঘন্টার পথ। সামনেই টোলগেট চলে আসছে, তো এই গাড়িতে টোল রিচার্জ করানো রয়েছে কিনা এই মুহূর্তে একদমই কারোর মনে পড়ছে না। তো দেখা যাক আটকায় কিনা। যদি আটকালো তো গাড়িটা বাঁ দিকে দাঁড় করিয়ে পয়সা ভরে নিতে হবে, আর যদি না আটকালো তাহলে তো ভীষণই ভালো কথা, ধরেই নিতে হবে যে পয়সা তার মানে রয়েছে। একটু বাদেই যখন মেসেজ আসবে ফোনে বুঝে যেতে পারবো। শুরুতেই তো বললাম যে গৌহাটি এইমসে বাঙ্কুর একটা সেমিনার অ্যাটেন্ড করার রয়েছে, তো আমরা সেদিকেই এখন যাচ্ছি। তো ঘন্টা 2-3 সেখানেই আর কি কাজ রয়েছে, তারপরে আমরা আবার গাড়ি ঘুরিয়ে অন্য একটা জায়গায় যাব। চলো সেখান থেকেই দেখাই তাহলে। এই যে গৌহাটি এইমস থেকে এখন আমরা ঘুরে চলে এসেছি আর যাচ্ছি ভীমাশঙ্কর শিব মন্দিরের দিকে। জায়গাটার কথা আগে বহুবার শুনেছি, কিন্তু আসা হয়নি কোনোদিন। আজকে প্রথমবার এসেছি। তো রাস্তা তো চিনি না, সেই কারণে গুগল বাবা হেল্প করে দিচ্ছে একটু। রবিবার বলে হয়তো তবুও মন্দির চত্বর কিছুটা খালি থাকবে আশা করছি, সোমবার হলে আর দেখতে হতো না। এই ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গের কাহিনী বা ইতিহাস আর কি এখানে কিন্তু লেখা রয়েছে। ভিডিওটা একটু পজ করে তোমরা পড়ে নিতেই পারো। আপাতত আমি আর বাঙ্কু এগোচ্ছি। এই সামনেটাতেই একটা গণেশ মন্দির রয়েছে, তো সেটা প্রথমে দেখে নিই, তারপর শিব মন্দিরের দিকেও এগোবো আর কি। শিব মন্দির বলে কিছু নেই ওখানে, তো চলো যেতে যেতে দেখাবো সবটাই। এই যে সামনেই রয়েছে গণেশ মন্দির, তো অল্প কয়েকজন লোকের ভিড় তো রয়েছেই সেখানে। তো ঢুকবো আমরা ভিতরটায়। বাঁদিকটা একটা বাঁদরের দেখা পেয়েছি, তো তাকেই দেখছি আর কি আমরা দাঁড়িয়ে। খাচ্ছে গণেশ মন্দিরের ভিতরে দেখছি এখনো পুজো চলছে, ওই জন্য আমরা বাইরেটাতে একটুখানি ওয়েট করছি। লোকজনের ভিড় একটু কমলে ভিতরটায় যাব। তো পুরোটাই দেখাচ্ছি। তোমরা যারা এখনো এই মন্দিরটা দেখোনি আর কি, তারা কিন্তু এখানে অবশ্যই কোনো একটা ছুটির দিনে ঘুরে যেতে পারো। আর নয়তো আমার এই ভিডিও তো রইলই, পুরোটাই দেখাবো যাতে তোমাদেরও মনে হয় আমার সাথে সাথে তোমরাও ঘুরে নিচ্ছ জায়গাটা। ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ অ্যাকচুয়ালি পুনেতে রয়েছে, তো কেউ বলে ওটাই হচ্ছে আসল, কেউ কেউ আবার মনে করে তো এটাই আর কি আসল। তো যাই হোক, ছোট করে এই জায়গার হিস্ট্রিটা আমি একটুখানি বলে দেওয়ার চেষ্টা করছি যতটুকুনি আমি জানি আর কি। এই জায়গাটা তো আসামের কামরূপ জেলায়, আর এই যে পাহাড়টার উপরে এই মন্দিরটা রয়েছে সেটার নাম হচ্ছে ডাকিনী পাহাড়। এখন পুরাণ মতে রাবণের ভাই কুম্ভকর্ণের ঔরসে কর্কটী রাক্ষসীর গর্ভে ভীম নামে একজন মহাবলশালী রাক্ষসের জন্ম হয়েছিল। তো সে যথারীতি রামচন্দ্রের হাতে পিতৃবধটাকে মেনে নিতে পারেনি, ফলে প্রতিশোধের জন্য মনস্থ করে এবং তপস্যায় সন্তুষ্ট করে ফেলে ভগবান ব্রহ্মাকে। তারপরে যেটা হয় আর কি, হাতি ঘোড়া রথ সৈন্য সবকিছু নিয়ে কামরূপকে দখল করে নেবে বলে সচেষ্ট হয়। তখন কামরূপের রাজা তো উপায় না দেখে কি আর করবে, তিনি এবং তার স্ত্রী মিলে শিবমূর্তি স্থাপন করে শিব পুজো শুরু করে দেন। ফলস্বরূপ ভগবান শিবই ভীমাসুরকে ত্রিশূল নিক্ষেপ করে বধ করেন এবং বাকি রাক্ষসদেরকে সব ভস্মীভূত করে দেন।
বাকি দেবতারাও তখন শিব ঠাকুরকে ভীমশঙ্কর রূপেই এখানে থেকে যেতে অনুরোধ করেন। তো এটাই হলো গিয়ে এখানকার ইতিহাস। আর আমরা এগোচ্ছি সেই ভীমশঙ্কর মহাদেবকেই দর্শন করব বলে। সামনেই যে গেট দেখতে পাওয়া যাচ্ছে ওখান দিয়ে যেতে হবে আর কি। কয়েকটা সিঁড়ি রয়েছে, একটুখানি নিচের দিকে নামতে হবে। তো নামার আগে এই গেটের বাইরের দিকেই আর কি জুতোটা খুলে রেখে দিলাম, কারণ মন্দির চত্বরে জুতো পরে যাওয়াটা তো ঠিক জিনিস নয়। আমরা অ্যাকচুয়ালি পুজো দেব না, জাস্ট দর্শনই করব, কারণ পুজো কিন্তু দিতেও পারতাম, অসুবিধা কিছু ছিল না। কিন্তু ওই যে সেই ধাবাটাতে দাঁড়িয়ে আমরা ঘুগনিটা খেলাম না, ঘুগনির মধ্যে পেঁয়াজ ছিল, সেই কারণে মনটা একটুখানি খুঁতখুত লাগছে আর কি। সিঁড়ি দিয়ে সাবধানে নামছি, দুপাশে প্রচুর গাছপালা দেখা যাচ্ছে, আর কোথা থেকেও একটা জলের আওয়াজ কানে আসছে আর কি। আর সামনে দেখতে পাচ্ছি, দূর থেকেই দেখছি আর কি, লোকজনের ভিড় কিন্তু রয়েছে বেশ জায়গাটাতে। যতই এগোচ্ছি একটা ঝর্ণার আওয়াজ কানে আসছে, খুব মিষ্টি আর কি জলের আওয়াজটা। তো আমরা যাচ্ছি সেদিকেই। এই জায়গাটায় এসে যেটা বুঝতে পারলাম যে ডান দিক দিয়েও যাওয়া যেতে পারে যদি শুধু দর্শন করতে হয়, আর বাঁ দিক দিয়ে চলে গেলে কিন্তু পুজো দেওয়ার লাইনটা কন্টিনিউ হচ্ছে ওখানে। তো আমরা প্রথমে বাঁ দিকটাতেই যাচ্ছি, কারণ এই যে বললাম না ঝর্ণাটা খুব মিষ্টি আর কি, তো ঝর্ণাটার সাথে সাথেই বাঁ দিকটায় এগোই একটুখানি। এখানটাতে ঝর্ণাটাকে ক্রস করে যেতে হবে আর কি। তো ঝর্ণার জল পাটাকে জাস্ট ধুয়ে দিয়ে যাবে, খুব সুন্দর আর কি। পুজো দিতে যাচ্ছ যখন হাত পা এগুলো ধুয়ে একটুখানি নিতে পারলে ভালো, শুদ্ধ হয়ে যাওয়া যায়। জল তো বিরাট ঠান্ডা, ফলে পা দেওয়া মাত্রই পাটা রীতিমতো জমে গেল আর কি। তো সেটা বড় কথা নয়, মানে জিনিসটা যে এক্সপিরিয়েন্স করা যাচ্ছে এটাই হচ্ছে বিরাট আনন্দের ব্যাপার। তো যাই হোক, এদিকে তো পুজো দেওয়ার জন্য লাইনটা কন্টিনিউ হচ্ছে। তো আমরা লাইন আর মেনটেন করছি না, আমরা জাস্ট কি কি আছে না আছে জায়গাটাতে সেটুকুনি একটুখানি দেখে নিয়ে চলে যাব। তো কি সুন্দর সুন্দর ছোট ছোট মূর্তি সব এখানে এই ঝর্ণার পাশ দিয়ে বসিয়ে রাখা রয়েছে, আমি সেগুলোই দেখছি আর কি। এটা কি পুজো দেওয়ার লাইন নাকি সামনেটা যেটা? दर्शन करने के बाद
हर हर महादेव। लेने की पैसा दे दीजिए। बाबा बलराम धीमेश्वर महादेव हर हर महादेव, हर हर महादेव धीमेश्वर महादेव, जय हो बाबा बलराम धीमेश्वर महादेव। তো খুব সুন্দর লাগলো জায়গাটাতে এসে, ভীষণ ভালো লেগেছে। বর্ষাকালে এলে ওই ঝর্ণায় বোধহয় আরও বেশি জল থাকবে, সেটা তো আরও সুন্দর লাগবে জায়গাটা। তো যাই হোক, আপাতত এখন আমরা সিঁড়ি দিয়ে যে নেমেছিলাম সেই সিঁড়ি দিয়েই কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছি। তো বেশ ভালোই কাটলো আজকের এই ছুটির দিনটা। সোনু বাবুরা সবাই মিলে গাড়ির মধ্যে বসে আমাদের জন্য ওয়েট করছে, যাই সেদিকেই এগোই। আর এরপরে আরও একটা জায়গায় আজকে আমাদের যাওয়ার ইচ্ছে রয়েছে, যদি যাই তাহলে সেটা তো অবশ্যই পরের ভিডিওতে দেখাবো। এখন এই ভিডিওটাকে তাহলে এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসছি তাহলে পরের ভিডিওটা নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।